রেকর্ডটা চালু করুন। ওকে, সো শুরু করছি। যেটা বলছিলাম যে আজকে কিন্তু আমরা বেশি কিছু না, আজকে হচ্ছে আমরা মেইনলি প্রবলেমগুলো সলভ করবো, যে প্রবলেমগুলো আমরা অলরেডি ফেস করেছি সেই প্রবলেমগুলো ফেস করেছে বলতে যেগুলো প্রজেক্ট দেওয়া হয়েছে আমাদের রিসেন্ট সময় একটা বা দুইটা প্রজেক্ট দেওয়া হয়েছিল এবং সেগুলোর আন্ডারে কিছু প্রবলেম ছিল, সেগুলো আমরা সলভ করবো। ফার্স্ট কাজ এটা। এন্ড সেকেন্ড কাজ হচ্ছে আমরা আগের যে পড়াগুলো ছিল বা আগের যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো আমরা রিভিশন করব। এন্ড থার্ড কাজ হচ্ছে আমরা আমরা কিছু নতুন টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করছি আমরা খুবই স্লো যাব এবং সবগুলো বিষয় সবার বুঝতে সহজ হবে। তো আমরা কোর্স কারিকুলামে চলে যাই। আমরা কি কি আলোচনা করেছিলাম সেটাতে যাব। প্রথমে আমরা একটু রিভিশন করে নেই একদম থিওরিটিক্যাল বিষয়গুলো যেগুলো আমরা হচ্ছে একটু আগে আলোচনা করেছি। তো ফার্স্টে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কি এবং ফ্রি ইভালুয়েশনটা কিভাবে হয়েছে এবং এটা কোন কোন জায়গায় ইউজ হয় এবং জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। এবং তারপর হচ্ছে কোর কনসেপ্ট যেগুলো রয়েছে জাভাস্ক্রিপ্টের, তার মধ্যে রয়েছে ভ্যারিয়েবলস এবং ভ্যারিয়েবলস এর সাথে রয়েছে ডেটা টাইপস। ডেটা টাইপস এর মধ্যে মেইনলি আমরা নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান নিয়ে আলোচনা করেছি এবং এগুলো আমরা অনেক কিছু ফাংশন দেখেছি, এগুলো কিভাবে কাজ করে সেটা দেখেছি। তারপর আমরা অপারেটরস নিয়ে আলোচনা করেছি এবং অপারেটরস এর মধ্যে অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন, লজিক্যাল, এইগুলো অপারেটর নিয়ে আমাদের কাজ হয়েছে। বিট ওয়াইজ অপারেটর নিয়ে আমাদের এখনো কোনো কাজ হয়নি, ভবিষ্যতে হয়তো হবে, বাট এটা খুবই কম ব্যবহৃত একটা অপারেটর। কন্ট্রোল ফ্লোর মধ্যে আমরা শুধুমাত্র ইফ এলস কন্ডিশন বা এলস ইফ কন্ডিশন এইগুলো শিখেছি, সুইচ নিয়ে আমরা শিখিনি এবং আমরা বলেছিলাম কেন শিখিনি, কারণ হচ্ছে এটা আমাদের আমরা সবকিছুই যেহেতু ইফ এলস এর মাধ্যমে বা এলস ইফ এর মাধ্যমে সমাধান করতে পারি, সুতরাং আমরা হচ্ছে সুইচটা এক্সট্রা হবে বিগিনার স্টেজে শিখবো না, আমরা ইফ এলস শুধু শিখেছি। এবং তারপরে আমরা হচ্ছে ফর লুপ শিখেছি, ফর লুপ, এবং আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ শিখিনি, কারণ পৃথিবীর যে কোনো লুপ আসলে ফর লুপ দিয়ে এক্সিকিউট করা যায়। এবং ওই সময় আমরা এটাও শিখেছিলাম যে ফর লুপের এক্সট্রা আর দুইটা এক্সটেনশন আছে বা এক্সট্রা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফর ইন আর একটা হচ্ছে ফর অফ। এবং তখন বলেছিলাম যে এগুলো অবজেক্ট এবং এর সবাই কাজে লাগবে। তো এরপর হচ্ছে ফাংশন নিয়ে আমরা মূলত আলোচনা করা শুরু করেছিলাম, ফাংশন ডিক্লেয়ার কিভাবে করে, ফাংশন কিভাবে কল করে, এবং আমরা এরো ফাংশন নিয়ে কথা বলেছিলাম। এবং এটা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টের মধ্যে মূলত এরো ফাংশনটাই বেশি ব্যবহৃত হয়। এবং এর পাশাপাশি আমরা প্যারামিটারস এবং আর্গুমেন্টস নিয়ে গতদিন কথা বলেছিলাম। এবং তারপর আমরা গতদিন অ্যারেস এবং অ্যারেস এর কিছু মেথডস নিয়ে আলোচনা করেছিলাম, আমরা পুশ এবং পপ মেথড নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট দিন। এবং আজকে আমরা অ্যারেস এর কিছু মেথড নিয়ে আরো বাকি যে মেথড রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এন্ড লাস্টে আমরা অবজেক্টস দেখেছিলাম গতদিন, এবং অবজেক্টস এর কিছু কিভাবে ডিক্লেয়ার করতে, অবজেক্টস প্রপার্টি কি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা। তো আশা করি আমরা এখন পর্যন্ত কি কি নিয়ে আলোচনা করেছি বা কি কি শিখেছি সেগুলো একটা সাম আপ পেয়েছি আমরা। এখন চাই আমরা যে প্রবলেম গুলো নিয়ে কাজ করব আজকে, প্রত্যেকটা প্রবলেম যেহেতু সলভ করবো, যে প্রজেক্ট প্রবলেম গুলো আমাদের, সেগুলোতে এখন যাই। সো আমি চলে যাবো আমার ভিএস কোডে। ভিএস কোডে আগে চলে যাই, ভিএস কোড ওপেন করে নিচ্ছি। ভিএস কোডে চলে আসলাম এবং এখানে আমাদের আমাদের এই ফাইলটাই, যে ফাইলে আছি আমরা, এই ফাইলটাই আমরা কাজ করব। যা কিছু ছিল সবকিছু আমি কমেন্ট আউট করে রাখছি, যাতে কিনা হচ্ছে এগুলো আমাদের প্রোগ্রামে কাজে না করে বা হচ্ছে প্রোগ্রামে সমস্যা না করে। তো আমি সবকিছু কমেন্ট আউট করে রাখছি। আচ্ছা, চেক করি সবকিছু কমেন্ট আউট করা আছে কিনা। আচ্ছা, ওকে। তো আমি এখন যেটা করব, একটা একটা করে প্রোগ্রাম গুলো নিব বা একটা একটা প্রবলেম গুলো নিব এবং সেগুলো সলভ করবো এবং একটু ব্যাখ্যা করে সলভ করার চেষ্টা করবো যে আসলে কেন এটা এরকম হলো, কেন অন্য কিছু হলো না, বা এটা ছাড়া অন্যভাবে করা যায় যেত কিনা, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ফার্স্টলি যে প্রোগ্রামটা নিয়ে আমরা কাজ করবো সেটা আগে আমি আমাদের গুগল ক্লাসরুমে চলে যাই। গুগল ক্লাসরুমে আমাদের ক্লাস ওয়ার্কে যদি আমরা আসি, ক্লাস ওয়ার্কের মধ্যে হচ্ছে আমরা প্রবলেম গুলো পাবো। এখানে প্রজেক্ট ওয়ান, প্র্যাকটিস প্রজেক্ট ওয়ান, এখানে গেলে আমরা মূলত অনেক কয়েকটাই প্রজেক্ট পাবো। এখানে যে প্রজেক্টটা আমি দেখতে পাচ্ছি, এই যে রাইট এ প্রোগ্রাম, এইটা আমরা একটু কপি করি, কপি করে আমরা নিয়ে যাই এবং এখানে পেস্ট করি আমরা। তো একটু ছোট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের প্রবলেমটা কি, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস আ নাম্বার অ্যাজ অ্যান ইনপুট and shows if the number is greater than 10। অর্থাৎ একটা এমন প্রোগ্রাম লিখতে হবে যে প্রোগ্রামটা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবে এবং তারপরে দেখাবে সেই ইনপুটটা কি, ইউজার যে ইনপুটটা দিবে সেটা কি 10 এর চেয়ে বড় নাকি 10 এর চেয়ে বড় নাকি ছোট, এটা দেখাবে। তো খুব সিম্পল, আমরা জাভাস্ক্রিপ্টে যখন ইউজারের কাছ থেকে ইনপুট নিব তখন আমরা কি ব্যবহার করব, প্রম্পট ব্যবহার করব। প্রম্পট, PROMPT, প্রম্পট ব্যবহার করব। এবং প্রম্পটটা ব্যবহার করলাম এবং এর মধ্যে আমরা প্রম্পটের মধ্যে যা লিখবো ইউজারকে তা ইনস্ট্রাকশন দিবে
যেহেতু ইউজারের কাছ থেকে আমি নাম্বার নিচ্ছি, সুতরাং আমি ইউজারকে বলছি এন্টার এনি নাম্বার। তো আমি বললাম যে ইউজারকে বললাম যে এন্টার এনি নাম্বার। এখন যেহেতু আমার ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিয়েছে এবং সেহেতু যেহেতু এখানে আমাকে নাম্বারটা স্টোর করতে হবে কোনো একটা জায়গায়, সুতরাং আমরা একটা ভ্যারিয়েবল নেব এবং এটাকে আমরা লেট দিয়ে ডিফাইন করবো। আমরা বলেছিলাম জাভাস্ক্রিপ্টে লেট ব্যবহার করাটা খুব জরুরি, ভার ব্যবহার করা জরুরি না, ভার ব্যবহার করলে সমস্যা হয় অনেক ক্ষেত্রে। তো আমরা লেট ব্যবহার করছি এবং এই ভ্যারিয়েবলটার একটা নাম দিব। নাম দিলাম মনে করেন যে ইউজার ইনপুট। দেখেন আমি যখন লিখেছি ইউজার এবং আইটা যখন লিখেছি তখন লিখেছি হচ্ছে বড় হাতের। কেন? কারণ এটা ক্যামেল কেসিং বলা হচ্ছে, যেটা বলেছিলাম গতদিন আমি, যে ক্যামেল কেসিং ফরম্যাটটা মূলত প্রোগ্রামিং এ খুব মোস্ট পপুলার একটা ফরম্যাট ভেরিয়েবল ডিক্লারেশনের। তো আমি কি করলাম, ইউজারের কাছ থেকে নাম্বার নিলাম এবং তারপর সেটাকে স্টোর করলাম ইউজার ইনপুটের নাম, ইউজার ইনপুট নামক যে স্টোরেজ আমি ডিক্লেয়ার করলাম সেটার মধ্যে। তো এইটুকু আমার মনে হয় সবাই বুঝতে পারছে। এখন দেখেন যে আমি কি করব, এই নাম্বারটাকে চেক করব নাম্বারটা কি 10 ছোট নাকি বড়। সো যেহেতু চেক করতে হবে, ইফ একটা কন্ডিশন নিতে হবে আমাকে। ইফ যেটা নিয়েছি সেটা কোথায় সেভ হয়েছে, ইউজার ইনপুটের মধ্যে। সুতরাং ইউজার ইনপুট ইজ গ্রেটার দেন 10। দেখেন ইউজার ইনপুট ইজ গ্রেটার দেন 10, আমি একটা কন্ডিশন দিলাম এবং কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে যেটা ঘটবে সেটা আমাদের কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সেটা লিখবো। কনসোল ডট লক করে দেবো। আমি কনসোল ডট লকের মধ্যে বলবো যে লিখবো যে ইউজার ইনপুট যেটা আমি দিলাম, ইউজার ইনপুট যেটা সেটা দেখাবে এবং তারপর দেখাবে হচ্ছে ইজ গ্রেটার দেন 10। সো এটা দ্বারা আসলে কি বোঝালো, বোঝালো যে যদি ইউজারের ইনপুটটা 10-এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করবে কনসোল লকে হচ্ছে ইউজার ইনপুট যেটা ধরলাম আমি, সাপোজ আমি যদি 11 দেই, সো 11 দেখাবে 11 ইজ গ্রেটার দেন 10। সো আমি ইফ দিয়ে একটা কন্ডিশন দিয়ে দিলাম। তো এখন যদি এমন হয় যে যদি 10-এর চেয়ে বড় না হয় তাহলে কি হবে, তাহলে ছোট হবে 10-এর চেয়ে, তাহলে এলস 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 এখানে কন্ডিশন দেওয়ার দরকার নেই, জাস্ট একটা কার্লি ব্রেসিস দিয়ে দিব এবং লিখবো কনসোল ডট লক, কনসোল ডট লক দেবো ইউজার ইনপুট এবং একটা প্লাস সাইন দিব এবং প্লাস সাইন দেওয়ার পরে একটু সেকেন্ড ওয়েট আ সেকেন্ড, প্লাস সাইন দেওয়ার পরে আমি হচ্ছে লিখবো ইউজার ইনপুট ইজ নট গ্রেটার দেন 10। তার মানে এটা মানে বোঝাবে যখন আমি ইউজার একটা ইনপুট দিবে এরকম যে যেটা 10-এর চেয়ে বড় না, যদি সেটা এমন হয়ে যায় তাহলে দেখাবে যে ওই নাম্বারটা, ধরলাম যে 9, তাহলে 9 ইজ নট গ্রেটার দেন 10। অথবা আমরা গ্রেটার দেন না দিয়ে লেজার দেন দিয়ে পাচ্ছি, সমস্যা নেই। কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল আমাদের প্রোগ্রামটা, কিন্তু এখন কাজ শেষ। বাট সমস্যা হচ্ছে এটা একজন গুড প্রোগ্রামার কখনো এই জিনিসটা আসলে করবে না। একজন গুড প্রোগ্রামার এটাকে পারফেক্টলি রান করানোর জন্য এটাকে আরো কিছু মডিফাই করবে, ঠিক আছে? বাট ওই মডিফিকেশনটা আমরা এখন করবো না, বিগিনার স্টেজে আমরা এই প্রোগ্রামটা এতটুকু করতে পারলেই না। তো এটাকে আমরা এখন রান করাবো। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম এবং আমি চলে যাবো আমাদের ফোল্ডারে এবং যাই রান করাতে পারি কিনা আমাদের ফোল্ডারে চলে যাই। যেটা যেখানে সেভ করেছি আমরা এইটাকে, আমরা আসলে ওয়েব টিউটোরিয়ালের মধ্যে সেভ করেছিলাম এবং এখানে সেভ করেছিলাম। এটাকে আমি যদি একটু লোডিং দিই, লোড দিই, দেখেন এন্টার এনি নাম্বার। সো আমি একটা নাম্বার দিলাম, ধরেন যে আমি নাম্বার দিলাম 100। সো আমি যদি ওকে করি তাহলে দেখাবে 100 ইজ গ্রেটার দেন 10। কোথায় বা দেখাবে, এটা ইন্সপেক্টরের মধ্যে চলে যাবো এবং যাওয়ার পরে একটা সেকেন্ড, ইন্সপেক্টে যাইনি, ইন্সপেক্টে চলে যাব। ওয়েব এখান থেকে ইন্সপেক্ট কাজ না করলে 3 ডট থেকে ইন্সপেক্ট পাওয়া যাবে, মোর টুলস, তারপর ডেভেলপার টুলস, এখান থেকে আমি চলে যাব কনসোলে। দেখেন 100 ইজ গ্রেটার দেন 10, ঠিক আছে? তো আমি একটু রিফ্রেশ দিই আবার দেখা যে কাজ করছে কিনা। আমি দিলাম মনে করেন যে 5। সো 5 দিয়ে যদি ওকে দিই, দেখানোর কথা কি 5 ইজ নট গ্রেটার দেন 10, তো এটা দেখাবে। ওকে দিলাম, দেন 5 ইজ নট গ্রেটার দেন 10 লেখা হচ্ছে। সো আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি ডান। সো আমরা নেক্সট প্রোগ্রামে চলে যাই। তার আগে এটাকে আমি কমেন্ট আউট করে রাখি যাতে কিনা এটা আমাদের প্রোগ্রামে কোনো রকমের ভেজাল না করে। আচ্ছা, তো নেক্সট প্রোগ্রামটা আমি চলে যাই আমাদের আবার গুগল ক্লাসরুমে এবং গুগল ক্লাসরুমে দেখি আমাদের প্রোগ্রামটা কই আছে। নেক্সট প্রোগ্রামটা হচ্ছে, ওয়েট আ সেকেন্ড, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস আ নাম্বার। কন্ট্রোল সি দিয়ে আমি হচ্ছে এটা কপি করে নিই এবং তারপর হচ্ছে এখানে আমি এটাকে পেস্ট করে দিই। আচ্ছা, write a number, write a program that takes a number as input and check if a number is positive or negative or not। অর্থাৎ একটা এমন প্রোগ্রাম লিখতে হবে আমাকে যেটা ইউজারের কাছ থেকে ইনপুট নিবে এবং চেক করবে সেই নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ মানে কি, মানে ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা, নাম্বারটা কি 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট, তো এটা দেখাবে। তো আগের মতই ইউজারের কাছ থেকে যখন আমি একটা ইনপুট নিব তখন আমাকে অবশ্যই কি নিতে হবে, প্রম্পট নিতে হবে। প্রম্পট নিলাম এবং প্রম্পটের মধ্যে লিখলাম যে এন্টার এন্টার
এ নাম্বার, বললাম যে একটা নাম্বার ইনপুট দেন আমাকে। হ্যাঁ, আচ্ছা স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে মনে হয়। স্ক্রিন শেয়ার হচ্ছে, বাকিটা কি দেখতে পাচ্ছি? আমি দেখছি স্ক্রিন শেয়ার হচ্ছে আসলে এখানে। বাকিটা যদি দেখতে পাই একটু মেসেজ দিয়ে করি। স্ক্রিন শেয়ার যদি দেখতে পাই আচ্ছা, স্ক্রিন শেয়ার কি এখন হচ্ছে? আমি দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার হচ্ছে। ওয়েট একটা সেকেন্ড। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ারটা অফ করে অন করি আবার একটা সেকেন্ড। এখন স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা ওকে, তো স্ক্রিন শেয়ার যেহেতু হচ্ছে আমরা কন্টিনিউ করি। তো একটা প্রোগ্রাম আমরা রান করছি, রান করার চেষ্টা করছি এমন একটা প্রোগ্রাম যেটা আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নিবে এবং সেই ইনপুটটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখাবে। তো আমাদের লজিকটাকে বুঝি যে একটা ইনপুট নেওয়ার পরে সেটাকে পজিটিভ নেগেটিভ বোঝাবে কখন, যখন আসলে ওই ইনপুটটা মানে ওই ডিজিটটা শূন্য থেকে বড় হবে। তো শূন্য থেকে বড় হলেই ওটা অবশ্যই পজিটিভ, শূন্য থেকে ছোট হলে ওটা নেগেটিভ। তো আমরা ইউজারের কাছ থেকে একটা নেওয়ার জন্য প্রম্পট দিলাম এবং বললাম ইউজারকে এন্টার এনি নাম্বার, এবং ইউজার যে নাম্বারটা দিবে সেটাকে আমি এক জায়গায় সেট করবো এবং আমি লিখবো লেট এবং দিলাম যে নাম্বার। ওকে, সো ইউজারের কাছ থেকে আমি একটা নাম্বার নিলাম এবং নাম্বারটা আমি নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখলাম। এখন আমি কি করবো, আমি হচ্ছে চেক করব ইফ, চেক করার জন্য ইফ নিব সবসময়, কারণ ইফ এলস কন্ডিশন আমরা সবসময় নেব। ইফ ইউ নাম্বার, যে নাম্বারটা ইউজার দিয়েছে সেটা ইজ গ্রেটার দেন জিরো, যদি জিরো হয়, ইজ গ্রেটার দেন জিরো হয়, তাহলে কি প্রোগ্রামটা এক্সিকিউট করবে, এটা আমি কার্লি ব্রেসেসের মধ্যে লিখবো। লিখবো যে কনসোল ডট লগ, লক করে দিব যে নাম্বার, মানে যে নাম্বারটা দেওয়া হবে সেটা ইজ এ পজিটিভ নাম্বার। তো যে নাম্বারটা ইউজার দিবে সেটা যদি জিরো চেয়ে বড় হয়, তো আমাকে প্রিন্ট করে দেখাবে যে এই নাম্বারটা একটা পজিটিভ নাম্বার। ঠিক আছে, তো এটা হলো। এলস যদি পজিটিভ নাম্বার না হয় তাহলে কি হবে, তাহলে অবশ্যই নেগেটিভ নাম্বার হবে। তো আমি কনসোল ডট লগ এর মধ্যে লিখবো, কনসোল ডট লগ এর মধ্যে লিখবো লিখবো যে নাম্বার, যে নাম্বারটা সে দিয়েছে, প্লাস দিব, প্লাস সাইন দেওয়া মানে হচ্ছে ওই নাম্বারটার সাথে যুক্ত হয়ে যাবে আরেকটা লেখা। কি লেখা, লেখাটা হবে এরকম, যে নাম্বারটা সেটা ইজ এ নেগেটিভ নাম্বার। ওকে, এটা হলো এটা করলে আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি রান করবে। বাট সমস্যা এখানে একটা আছে, সমস্যাটা আমি একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে এটা খুব একজন ভালো প্রোগ্রামার হিসেবে এই সমস্যাটা বোঝা খুব জরুরি। দেখেন, ইউজার যদি একটা নাম্বার দেয়, সেই নাম্বারটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে প্রোগ্রাম রান করাবে যে নাম্বারটা পজিটিভ নাম্বার। এলস অর্থাৎ অর্থাৎ জিরোর চেয়ে যদি ছোট হয় তাহলে সেটা বলবে নেগেটিভ নাম্বার। এখন যে কোনো মানুষ যদি কমন সেন্স খাটাই আমরা চিন্তা বুঝবো, আচ্ছা জিরোর চেয়ে বড় হইলে পজিটিভ নাম্বার হবে, জিরোর চেয়ে ছোট হলে নেগেটিভ নাম্বার হবে। যদি জিরো সমান হয় তাহলে কি হবে, অর্থাৎ ইউজার তো জিরো দিতে পারে ইনপুট হিসেবে, অনেকে তো দিতে পারে যে হ্যাঁ আমি ইনপুট হিসেবে জিরো দিলাম, তো কি হবে, তো কি হবে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু করি নাই। তো এটার জন্য আমাদেরকে অবশ্যই এমন কিছু করতে হবে যাতে কি না ইউজার জিরো দিলেও দেখায় যে আহ, যে জিরো ইজ জিরো, অর্থাৎ জিরো ইজ আ নিউট্রাল নাম্বার। তো এটা যেন দেখায়। তো এই জিনিসটা দেখানোর জন্য আমরা কিভাবে করবো, আমরা হচ্ছে যখন এরকম তিনটা কন্ডিশন থাকবে, দেখেন এখন পর্যন্ত আমাদের দুইটা কন্ডিশন ছিল, বাট আমরা যখন চিন্তা করলাম যে এখানে আসলে না, আরেকটা কেস হইতে পারে যে ইউজার জিরো ইনপুট দিতে পারে। তো যদি জিরো ইনপুট দিয়ে দেয় ইউজার তাহলে আসলে কি হবে। তো এইটার জন্য যেহেতু আরেকটা কন্ডিশন চলে এলো, তখন আমাদেরকে এলস ইফ ব্যবহার করতে হবে। তো আমরা এই জায়গায় ইফ না দিয়ে দিয়ে দেবো এলস ইফ, এলস ইফ, এবং এলস ইফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ প্যারেন্থেসিসের মধ্যে লিখবো যে নাম্বার ইকুয়াল ডাবল ইকুয়াল টু জিরো যদি হয়। ডাবল ইকুয়াল টু কেন, কারণ প্রোগ্রামিং এ ইকুয়াল টু মানে হচ্ছে অ্যাসাইন করা, আর ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে সমান। যদি এমন হয় যে নাম্বারটা জিরো সমান হয় তাহলে নাম্বার ইজ আ, নাম্বার মানে ওই জিরোটা তখন দেখাবে ইজ আ নিউট্রাল নাম্বার, নিউট্রাল নাম্বার। ওকে, তো হয়ে গেল। এখন লাস্টে আমি বলবো যে এলস যদি এই দুটার মধ্যে যে কোনো একটা না হয় তাহলে বলবে যে, তাহলে বলবে যে এটা নেগেটিভ নাম্বার। ওয়েট আ সেকেন্ড, এটা বলবে যে কি বলবে
নাম্বার যেটা দেওয়া হবে সেটা ইজ আ নেগেটিভ নাম্বার ওয়েট নাম্বার। সো আশা করি বুঝতে পারছি তিনটা কন্ডিশন হতে পারে, তিনটা সিনারিও। নাম্বারটা যদি জিরো চেয়ে বড় হয় দেখাবে নাম্বারটা হচ্ছে পজিটিভ নাম্বার, নাম্বার যদি জিরো সমান হয় দেখাবে এটা একটা নিউট্রাল নাম্বার, নাম্বারটা যদি জিরো চেয়ে ছোট হয় অর্থাৎ এলস মানে অবশ্যই হয় বড় হবে না সমান হবে না ছোট হবে, এই জন্য এলস এ দেখে দিলাম যে নাম্বারটা হচ্ছে নেগেটিভ নাম্বার। আমরা চাইলে এলসি দিয়ে আবার বলতে পারি যে নাম্বার লেস দেন জিরো দিতে পারতাম, দরকার নেই। আমরা এজ এ গুড প্রোগ্রামার গুড প্র্যাকটিস হিসেবে আমরা সবসময় ট্রাই করবো যত ছোট হবে কোড তত ভালো। তো আমরা হচ্ছে এখন আবার রান করাবো, এই যে রান করালাম, বলছে এন্টার এ নাম্বার। তো আমরা একটা নাম্বার দিলাম, মনে করেন 10, 19 দিলাম, ওকে দিলাম, দেখেন কি হলো 19 ইজ এ পজিটিভ নাম্বার, ঠিক আছে। তো আবার আমরা রিফ্রেশ দিই, আমরা যদি জিরো দিই, জিরো ওকে দিই, দেখাবে জিরো ইজ এ নিউট্রাল নাম্বার, ঠিক আছে। আবার যদি আমরা রিফ্রেশ দিই, আমরা যদি একটা মাইনাস সংখ্যা দিই অর্থাৎ -4, তো ওকে দিলাম, দেখেন -4 ইজ আ নেগেটিভ নাম্বার। তো আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হচ্ছে। তো আমাদের সেকেন্ড এই প্রোগ্রামটাও ডান। আচ্ছা, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই। এবার আমরা নেক্সট স্টেজে চলে যাই, মানে নেক্সট যে আমাদের ওয়েট আ সেকেন্ড, আমাদের যে নেক্সট প্রোগ্রাম আছে সেটাতে যাই। সেটার জন্য আমাদের প্র্যাকটিস প্রজেক্ট যেতে হবে গুগল ক্লাসরুম থেকে, এই প্র্যাকটিস প্রজেক্ট, এবং এখান থেকে হচ্ছে আমরা দেখছি কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম এবং তারপরে আমরা প্র্যাকটিস চলে আসলাম। ওকে, সো আমরা কপি পেস্ট করে দিই এন্ড সো এটা এবার প্রোগ্রামটা হচ্ছে আমাদের কি প্রবলেমটা, রাইট প্রোগ্রাম, এমন একটা প্রোগ্রাম লিখো দ্যাট ক্যান টেক এ নাম্বার অ্যাজ ইনপুট এন্ড শোস ইফ ইট ইজ ইভেন অর অড। এখানে একটা আমাদের হিন্ট দেওয়া হচ্ছে, হিন্টটা দরকার নেই। সো একটা ইনপুট নেবে ইউজারের কাছ থেকে এবং বলবে এটা কি ইভেন নাকি অড, মানে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। সো কিছু ভাবার আগে আমরা আগে ইনপুটটা নিয়ে নিই। ইনপুটটা নিলাম, ইনপুট লিখলাম হচ্ছে এন্টার এ নাম্বার, ইউজারকে বললাম এন্টার এ নাম্বার, এবং যেহেতু ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিলাম সুতরাং ইউজারের কাছ থেকে নাম্বারটা আমাদেরকে একটা জায়গায় স্টোর করতে হবে, এবং সেটাকে আমরা বললাম যে ইউজার নাম্বার, ইউজার নামের মধ্যে আমি সেভ করে রাখছি। এখন চেক করি, লজিকটা বুঝি, যদি একটা সংখ্যা জোড় হতে হয় অর্থাৎ ইভেন হতে হয়, ওই সংখ্যাটাকে কি হতে হবে, ওই সংখ্যাটাকে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যে কোনো পৃথিবীর যে কোনো একটা জোড় সংখ্যা নেই, আমি যদি 100 নেই বা 50 নেই, যে কোনো একটা জোড় সংখ্যা নেই, সেই সংখ্যাটা যদি 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে বা কোনো দশমিক না আসে, সেটাই জোড় সংখ্যা। আশা করি এই কনসেপ্টটুকু যদি বুঝতে পারি তাহলে এই প্রোগ্রাম করা ইজি। এখন বলবো ইফ ইউজার যে নাম্বারটা দিয়েছে, ইউজার নাম, মডুলাস সাইন দিতে হবে আমাদেরকে, মডুলাস সাইনটা হচ্ছে পার্সেন্টেজ সাইন, যেটা এটাকে এটা দেখতে শিফট এবং 5 প্রেস করলে এটা হয় 2 ইকুয়াল টু 0 হয়। তাহলে এই জিনিসটা বুঝি কি লিখলাম, ইউজার নাম্বার অর্থাৎ ইউজার যে নাম্বারটা দিচ্ছে সেটাকে আমি মড করলাম, মড করা মানে হচ্ছে ভাগশেষ বের করা। কি দিয়ে ভাগশেষ বের করতে হবে, 2 দিয়ে, অর্থাৎ মড করে 2 দিয়ে ভাগশেষ বের করলাম, এবং তারপর যে ভাগশেষটা সেটা যদি 0 হয়, তার মানে ভাগশেষ না থাকে, তাহলে সেটা জোড় সংখ্যা, এবং এটা হলেই আমরা কনসোল ডট লগ করে দিব অর্থাৎ প্রিন্ট করে দিব যে যে ইউজার যে নাম্বারটা দিয়েছে সেটা ইজ অ্যান ইভেন নাম্বার, এটা একটা ইভেন নাম্বার অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা। আচ্ছা, একটা সংখ্যা যদি জোড় সংখ্যা না হয় সেটা অবশ্যই বেজোড় সংখ্যা হবে। পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যে এটা জোড়ও না বেজোড়ও না, এমন কোনো সংখ্যা নাই। জোড় না হলে অবশ্যই বেজোড় হবে। তাহলে ইলস, যেহেতু আমি জোড় বের করে ফেলছি, সুতরাং জোড় যদি না হয় ওই যে কোনো সংখ্যা সেটা অবশ্যই বেজোড় সংখ্যা হবে। সুতরাং ইলস এর মধ্যে আমি রাখবো কনসোল ডট লগ, বলবো যে ইউজার নাম্বারটা হচ্ছে ইজ অ্যান অড নাম্বার, অর্থাৎ এটা একটা বেজোড় সংখ্যা। শেষ আমাদের প্রোগ্রাম, এখানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুবই সহজ প্রোগ্রাম। এটা একটু রান করি, আমরা রান করে দেখি যে এটা কাজ করছে কিনা, আমাদের সব কাজ লজিক ঠিক আছে কিনা। সো এন্টার নাম্বার বলছে ইউজারকে, আমি এখন একটা নাম্বার নিই, বললাম যে আমি 3 নিলাম, জানি 3 একটা অড নাম্বার, দেখি আমার প্রোগ্রামটা কাজ করছে কিনা। সো 3 দিলাম, ওকে দিলাম, দেখেন 3 ইজ অ্যান অড নাম্বার। ওকে, এখন আমি এমন একটা সংখ্যা দিই যেটা আমি জানি না আসলে আমি ইভেন নাকি অড, আমি একটা দিলাম অনেক বড় একটা সংখ্যা, আমি র্যান্ডমলি দিয়েছি, র্যান্ডমলি অনেক বড় একটা সংখ্যা দিলাম, এই দেখেন একদম প্রায় 15-20 ডিজিট একটা সংখ্যা দিলাম। এই সংখ্যাটা ইভেন নাকি অড, এটা একটা হিউম্যানের পক্ষে হুট করে গেস করাটা কঠিন, বাট যখন আমি ওকে দিব কম্পিউটার ঠিকই বলবে যে এই সংখ্যাটা ইজ অ্যান ইভেন নাম্বার, এটা একটা ইভেন নাম্বার। ওকে, সো ইজি। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তো আমাদের এই প্রোগ্রামও ডান, আমরা নেক্সটে যাব।
নেক্সট প্রোগ্রামটা হচ্ছে আমাদের কন্ট্রোল সি দিয়ে সেভ করে নিই এবং হচ্ছে সরি কপি করে নিই এবং আমাদের প্রোগ্রাম চলে আসি। এবং এটা একটা ছোট, দেখতে ছোট হলো, এটা একটু বুঝতে হবে, মাথা খাটাতে হবে এই প্রোগ্রামে। বলছে প্রিন্ট দ্য ইভেন নাম্বার ফ্রম 1 টু 50। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যে ইভেন নাম্বার গুলো আছে সেগুলো প্রিন্ট করো। সুন্দর কথা। 1 থেকে আমাকে যদি 5000 বলে তাও সমস্যা নাই, লজিক একই। সো আমাকে বলছে প্রিন্ট প্রিন্ট দ্য ইভেন নাম্বার ফ্রম 1 টু 50। 1 থেকে 50 পর্যন্ত ইভেন নাম্বার গুলো প্রিন্ট করতে হবে। সো 1 থেকে 50 পর্যন্ত ইভেন নাম্বার গুলো প্রিন্ট করার আগে আমাকে 1 থেকে 50 পর্যন্ত নাম্বার গুলো প্রিন্ট করতে হবে আগে। সো 1 থেকে 50 পর্যন্ত নাম্বার প্রিন্ট করবো কিভাবে? খুব ইজি। আমি তো ইউজারের কাছ থেকে কোনো কিছু নিব না এবার। সো আমাদের প্রম্পট দরকার নাই, জাস্ট একটা লুপ ইউজ করবো, আমরা ফর লুপ ইউজ করবো। ফর এবং প্যারেন্থেসিস দিব এবং তার মধ্যে লেট নিব এবং আই লিখবো। আই ইকুয়াল টু আমি প্রথমে দিলাম 1, কারণ 1 থেকে 50 পর্যন্ত যেহেতু 1। তারপর আমি একটা সেমিকোলন দিব, অর্থাৎ আমি ইনিশিয়ালাইজ করলাম যে যদি কেউ লুপ সম্পর্কে সমস্যা হয় তাহলে ক্লাস 2 বা ক্লাস 3 বা 4 এর মধ্যে আমরা হচ্ছে মানে যে আমাদের রেকর্ড রয়েছে সেখানে 3 বা 4 এর মধ্যে আমরা লুপ নিয়ে অনেক আলোচনা করছি, সেখান থেকে দেখলে সুবিধা হবে রেকর্ড দেখলে। তো আমি ব্যাখ্যা করছি না লুপ নিয়ে। তো আমরা ইনিশিয়ালাইজ করলাম এবং তারপর বললাম আই লেস দেন ইকুয়াল টু 50। কেন লেস দেন ইকুয়াল টু? কারণ 50 পর্যন্ত যাবে যেহেতু। তাহলে আমি ইনিশিয়ালাইজ করলাম, কন্ডিশন দিলাম এবং ইনক্রিমেন্ট করলাম। তো এই পর্যন্ত যখন করলাম দেখা গেল কি যে আমার এই লুপটা কতক্ষণ রান করবে? এই লুপের শুরু হবে হচ্ছে 1 থেকে। এই লুপ চলবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আই আই এর মান 50 না হয় এবং এই লুপ এক এক করে বাড়বে। অর্থাৎ একবার মান আই এর মান হবে 1, একবার আই এর মান হবে 2, একবার আই এর মান হবে 3, তারপর 4, তারপর 5 হবে 50 পর্যন্ত চলবে। এবং যখন চলবে তখন আসলে কি ঘটবে? তখন ঘটবে হচ্ছে কনসোল লগের মধ্যে আমি আই লিখে দিলাম, মানে আই কে প্রিন্ট করবে। ঠিক আছে, আমি আই কে লিখে দিলাম, আই কে প্রিন্ট করবে। এইটুক প্রোগ্রাম কি করবে আসলে? কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, এইটুকু রান করে দেখি আমি কি ঘটে। তো আমি এটাকে জাস্ট রিফ্রেশ দিলাম, দেখেন আমি এখানে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করে দিয়েছি অলরেডি। তো খুব ইজিলি আমরা করে ফেললাম, 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করতে পারলাম। এই দেখেন 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করতে পেরেছি। 1 থেকে 50, এই যে 1 থেকে শুরু হয়েছে একদম 50 পর্যন্ত প্রিন্ট করে দিয়েছে আমাদের। ঠিক আছে, এখন প্রবলেম তো এটা ছিল না, প্রবলেম ছিল হচ্ছে বলছে যে ভাই আপনি হচ্ছে এমন একটা প্রোগ্রাম লেখেন যেটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে, বাট ইভেন নাম্বার গুলো শুধু প্রিন্ট। এখন এই লুপটা 1 থেকে 50 পর্যন্ত চলতে পারে ঠিক, বাট 1 থেকে 50 পর্যন্ত সে প্রিন্ট করবে না, সে ইভেন নাম্বার গুলো শুধু প্রিন্ট করবে। তাহলে আমি এখানে দেবো ইফ, আবার আগের মতো লজিক, আই, ঠিক আছে, আই এর মান মডুলাস অর্থাৎ ভাগশেষ, আই এর মানকে ভাগশেষ করব 2 এর মাধ্যমে। যদি শূন্য হয়, যদি এমন হয়, তখনই শুধু আই এর মান প্রিন্ট করবে, এছাড়া অন্য সময় সে আই এর মান প্রিন্ট করবে না। তাহলে যদি এরকম হয় তাহলে হচ্ছে আমার আই এর মান সে প্রিন্ট করবে। ওকে, ঠিক আছে। তো আমি একটা কন্ডিশন লাগাই দিলাম যে তুমি 1 থেকে 50 পর্যন্ত ঠিক প্রিন্ট করো, বাট একটা কন্ডিশন দিয়ে দিলাম যে তোমার আই এর মান যখন 2 দিয়ে ভাগশেষ করবো আমরা বা মডুলাস করব, 2 দিয়ে মডুলাস করবো, ভাগশেষ যখন 0 হবে, যখন জোড় সংখ্যা হবে, তখনই তুমি আই এর মান প্রিন্ট করতে পারবা, এছাড়া করতে পারবে না। সুতরাং এখানে এলস দরকার নেই আর, ঠিক আছে, শুধু ইফ দিলেই হয়ে গেল। আমাদের এখানে এলস এর দরকার নেই, কারণ কি আমি তো হয় প্রিন্ট করবে না হয় করবে না। তো করবে না এরকম তো কোনো দরকার নেই আমাদের প্রোগ্রামটা, যেহেতু একটু আগেই বলছিলাম যে এজ এ গুড প্রোগ্রামার আমাদের সবসময় কম কোড লিখতে হবে। তো এই ছোট্ট একটা কোড দিয়ে আমার 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলো বের হয়ে যাবে। তো কেউ যদি হোমওয়ার্ক করতে চান কখনো যে 1 থেকে আমি 1000 পর্যন্ত আমি জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা বের করবো, সে আসলে বের করতে পারবে খুব ইজিলি। কন্ট্রোল এস দিয়ে স্টেপ দিলাম, কারণ আমি দেখি যে আমার আসলে কি 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা প্রিন্ট করছে কিনা। দেখেন প্রিন্ট করে দিয়েছে আমাকে। দেখেন এই যে 2, 4, 6, 8, 10 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলো শুধু প্রিন্ট করে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে তাহলে বেজোড় সংখ্যাগুলো আমরা কিভাবে প্রিন্ট করবো? খুব সহজ। যদি কন্ডিশন দিয়েছে কি 1 থেকে যদি আই এর মান 2 দিয়ে মড করি, আমরা মড মানে ভাগশেষ বের করি 2 দিয়ে, যদি 0 হয় তাহলে হচ্ছে কি হবে? প্রিন্ট করবে। আচ্ছা, যদি বিজোড় সংখ্যা বের করতে বলে তাহলে অবশ্যই কি 0 সমান হবে না। নট ইকুয়াল টু সাইন হচ্ছে এই যে এক্সক্লামেশন সাইন আর ইকুয়াল টু সাইন, এক্সক্লামেশন সাইন আর ইকুয়াল টু সাইন, এটা মানে হচ্ছে নট ইকুয়াল টু। তার মানে ভাগশেষ যদি 0 সমান না হয় তাহলে আই এর মান প্রিন্ট করো। তাহলে ভাগশেষ 0 সমান কখন হবে না? যখন সেটা বিজোড় সংখ্যা হবে, অর্থাৎ অড নাম্বার হবে। সুতরাং এখন যদি এই প্রোগ্রামটাকে আমি সেভ করি কন্ট্রোল এস দিয়ে, তাহলে কিন্তু দেখাবে আমার শুধু বিজোড় সংখ্যা হলো, অর্থাৎ 1, 3, 5, এই দেখেন শুধু বিজোড় সংখ্যা হলো দেখাচ্ছে। 1, 3, 5, 7, 9, 11 সব বিজোড় সংখ্যা হলো দেখাচ্ছে। সো ইজি। আচ্ছা, আমি প্রোগ্রামটাকে একটু মেইন প্রোগ্রামে রাখলাম, যেহেতু আমাদের মেইন প্রোগ্রাম ছিল জোড় সংখ্যা বের করার। তো এটা আমরা করে ফেললাম। ওকে, তো আমরা এটাকে কমেন্ট আউট করে ফেলি। ও ওয়েট আ সেকেন্ড, এটাকে আমরা কমেন্ট আউট করে ফেললাম। আমাদের লাস্ট যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা হচ্ছে
প্রবলেমটা হচ্ছে এটা, এবং এটাকে আমরা হচ্ছে সুন্দর মতন কপি করে নিই এন্ড দেন আমাদের ভিএস কোডে যাই এবং এখানে পেস্ট করে দিই। Write a program that can calculate the sum of two numbers given by the user. অর্থাৎ দুইটা নাম্বার দিবে ইউজার, এবার একটা না, এবার দুইটা নাম্বার দিবে, ঠিক আছে, এবং দুইটা নাম্বারের যোগফল সে কাউন্ট করবে। এটা বিভিন্ন ভাবে করা যায়, আমি সবচেয়ে সিম্পল ওয়েতে, যেহেতু সবাই আমরা এখানে ম্যাক্সিমাম যেহেতু বিগিনার, সুতরাং সিম্পল ওয়েতে করি, এটা বিভিন্ন ভাবে সুন্দরভাবে করা যায়। তো প্রথমত আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব, প্রম্পট বলবো যে এন্টার ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা আপনি দেন, এবং তারপর বলবো দিবে সে, তারপর বলবো যে দ্বিতীয় নাম্বার নিব, আবার বলবো যে এন্টার সেকেন্ড নাম্বার। তাহলে প্রথম নাম্বারও দিবে সে, দ্বিতীয় নাম্বারও দিবে সে। এখন এই যে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার দিবে, এটাকে তো সেভ করতে হবে নাকি কোনো জায়গায়, তো সেভ করবো কিভাবে? সেভ করবো হচ্ছে লেট নাম্বার 1 দিলাম ইকুয়াল, তার মানে নাম্বার 1 এর মধ্যে সেভ করবে প্রথম নাম্বারটা, এবং লেট নাম্বার 2 এর মধ্যে সেভ করবে দ্বিতীয় নাম্বারটা। তো নাম্বার 1 এবং নাম্বার 2 সেভ করলো, আমাদের কিন্তু মেইন কাজ শেষ, আমরা ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিয়ে নিয়েছি। এখন কি করব? কিছুই না, এখন আমরা সিম্পলি জাস্ট এই দুটোকে যোগ করে যোগফলটা দেখাবো। সো খুব সিম্পল, আমি দেখাবো যে কনসোল ডট লগ, এবং এর মধ্যে আমি বলবো যে কি বলবো, এর মধ্যে বলবো বলতে পারি যে the sum of the two number is, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে কত, এটার যোগফল হচ্ছে প্লাস সাইন দিব, এবং দিব নাম্বার 1 প্লাস নাম্বার 2। তো নাম্বার 1 এবং নাম্বার 2 যে যোগফল, সেটা আসলে দেখায় দিবে আমাদের এইখানে, একবার ডিরেক্ট, একদম সিম্পল। এর থেকে সিম্পল প্রোগ্রাম আমার মনে হয় যে আছে। হ্যাঁ, এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে, সেটা হচ্ছে এই যে নাম্বার 1 প্লাস নাম্বার 2, এটাকে আমরা আগে একটা স্টোর করতে পারি। সেটা হচ্ছে কি, যে লেট সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, এবং এটা মোর গুড, মানে গুড এটা প্রোগ্রাম, একটা বেটার প্রোগ্রাম। তো আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 যে সাম, সেটা আমরা মানে যোগফল, সেটা আমরা সামের মধ্যে রাখলাম, এবং লাস্টে আমরা এইখানে জাস্ট লিখে দিলাম সাম, সামের মধ্যে যেটা স্টোর হবে সেটা লিখে রাখবো। কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এখন আমরা প্রোগ্রাম রান করি, ডান আমাদের কাজ, এখন প্রোগ্রাম রান করি আমি। তো দেখেন বলছে এন্টার ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা দেন, প্রথম নাম্বারটা ধরেন আমি দিলাম 2, ওকে। বলছে এন্টার সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নাম্বারও ধরেন 2, ওকে দিলাম। এই দেখেন দ্য সাম অফ দ্য টোটাল নাম্বার ইজ 2 দেখেন এখানে 2 দেখাচ্ছে, ঠিক আছে, 2 মানে কি 22 দেখাচ্ছে। সুতরাং আমাদের এখানে কিন্তু প্রবলেম আছে, হওয়ার দরকার ছিল কি 4, দেখাচ্ছে কত 22, তার মানে আমাদের এখানে প্রবলেম আছে। কি প্রবলেম আছে? এই প্রবলেমটাই হচ্ছে মেইন, এই আমাদের আজকের ক্লাসের মেইন কনসেপ্ট হচ্ছে এই প্রবলেমটাই। এই প্রবলেমটা আজকের ক্লাসে আমাদের সলভ করাটা মেইন কাজ, ঠিক আছে। তো কেন আসলে আমাদের এখানে কিয়া দেখাচ্ছে, 22 দেখাচ্ছে, আমি সিম্পলি জাস্ট হিন্ট দিয়ে দিই, নেক্সট দিন আমরা এটা নিয়েই আলোচনা করবো, এবং এইখান থেকে আমরা নেক্সট দিন শুরু করবো। হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে যখন ইউজার নাম্বারটাকে প্রম্পটের মধ্যে দিচ্ছে, তখন ওই নাম্বারটা স্ট্রিং হিসেবে সে নিচ্ছে। স্ট্রিং মানে হচ্ছে কি ডিজিট হিসেবে সে নিচ্ছে। যেহেতু সে ডিজিট হিসেবে নিচ্ছে, সেহেতু সে 2 যে একটা সংখ্যা, এবং এই সংখ্যার সাথে 2 যোগ করলে যে 4 হয়, এটা তো তখন সে করবে যখন সে আসলে সংখ্যা হিসেবে সেটা বিবেচনা করবে। তার মানে আমাদের যে ডেটা টাইপ ছিল 3 রকমের মেইন ডেটা টাইপ, একটা হচ্ছে স্ট্রিং, একটা নাম্বার, একটা হচ্ছে বুলিয়ান, 3 রকমের মেইন ডেটা টাইপ যেটা প্রিমিটিভের মধ্যে। এর মধ্যে যেহেতু সে আসলে বুঝতে পারছে না এটা কি নাম্বার নাকি স্ট্রিং, সুতরাং সে স্ট্রিং হিসেবে এটা কাউন্ট করছে। সুতরাং সে 22 মানে আসলে 22, 2 এবং 2, এই দুইটা যে একটা সংখ্যা, এই দুটো যোগ করে 4 বানাতে হবে, সে বুঝতে পারছে না, এই জন্য সে পাশাপাশি দুইটাকে রাখে দিচ্ছে। এখন এটা আমি এখানে যদি যে কোনো একটা সংখ্যা দেখবেন পাশাপাশি রাখে দিই, যে কোনো সংখ্যা দিই পাশাপাশি রাখবে, সেটা যোগ করবে না, যোগ করার কথা না, পাশে যোগ করবে না। ধরেন আমি 3 দিলাম প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা যদি আমি 4 দিলাম, দেখেন বলবে 34 বলবে সে, 3 আর 4 যোগ করে সে বলবে 34। তো এইটাই হচ্ছে আমাদের প্রবলেম, এবং এই প্রবলেমকে সলভ করার জন্য নেক্সট ক্লাসে আমরা টু স্ট্রিং মেথড বা পার্স মেথড এগুলো নিয়ে কথাবার্তা বলবো। যে একটা ইউজার যখন আসলে প্রম্পটে কোন ইনপুট দেয়, সেই ইনপুটটা আসলে কি হিসেবে কাউন্ট হয়, সেই ইনপুটটা আসলে বেসিক্যালি স্ট্রিং হিসেবে কাউন্ট হয়, সেটা নাম্বার হিসেবে কাউন্ট হয় না। তো সেটাকে নাম্বার হিসেবে কাউন্ট করার জন্য আমাদের সেটাকে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করবো। তবে সবার টাস্ক থাকবে এটা নিয়ে একটু মাথা খাটানো, যে কিভাবে এটাকে আসলে চেঞ্জ করা যায় এই অংশ। আশা করি বুঝতে পারছি। আজকে আমাদের ক্লাসের লাস্ট যে এজেন্ডাটা, সেটা হচ্ছে আমরা কতদিন নতুন দু একটা টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্টলি হচ্ছে অ্যারে এবং অবজেক্টের কয়েকটা বিষয়। সো অ্যারে নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম, অ্যারে নিয়ে, তার মধ্যে আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে
অ্যারে অ্যারের কিছু মেথড। সো এই জন্য আমরা অ্যারের একটা অ্যারে বানাই নিই। লেট মাই অ্যারে, ধরলাম যে মাই অ্যারে ইকুয়াল টু, আমরা জানি গতদিন ক্লাসে শিখেছিলাম অ্যারে বানানোর জন্য আমাদের একটা থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিতে হয় এবং এর মধ্যে আমরা কিছু ডেটা ইনপুট করতে পারি। ধরেন যে মার এর মধ্যে আমরা আমার নাম লিখলাম, একটা ডেটা দিলাম, একটা ধরেন যে একটা ডেটা দিলাম, দুটা ডেটা দিলাম, তো কালেকশন ডেটা লিখলাম। এখন এই চাচ্ছি আমি এই অ্যারেটার মধ্যে থেকে আমার শাকিল নামটা বাদ দিয়ে দিতে। যদি এমন করতে চাই আমরা, তো আমরা তখন যে মেথডটা ইউজ করবো সেটা হচ্ছে মাই অ্যারে, যেটা সেটার মধ্যে স্টোর করলাম, তুলে অ্যারেটা আমি পাই গেলাম ডট। আমরা যদি শিফট ইউজ করি, শিফটের সাথে আমরা একটা প্যারেন্থেসিস দিব, দিলেই কি হবে, কন্ট্রোল এখন দিয়ে লাভ নাই, আমাদেরকে এটা কনসোলে লক করতে হবে যে দেখার জন্য যে আসলে কি হচ্ছে। কনসোল লকের মধ্যে যদি আমরা সেভ করি মাই অ্যারে, দেখাবে। দেখেন মাই অ্যারের মধ্যে কিন্তু শাকিল এবং হাসান দুটো রাখছিলাম, কিন্তু এখন আমার শাকিল হাসান দেখাবে না, এখন শুধু হাসান দেখাবে। দেখেন আমি সেভ দিলাম, দেখেন শুধু হাসান দেখাচ্ছে, এই যে শুধু হাসান দেখাচ্ছে, শাকিল দেখাচ্ছে না। কেন? কারণ আমি শিফট মেথড ইউজ করেছি। তো অ্যারের মধ্যে যখন আমি শিফট মেথড ইউজ করব, তখনই ওই অ্যারেটার প্রথম যে এলিমেন্টটা অর্থাৎ ইন্ডেক্স জিরো যে এলিমেন্ট, সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। তো গতদিন আমরা শিখেছিলাম হচ্ছে কোথায়, গতদিন আমরা শিখেছিলাম এই যে অ্যারের এখানে শিখেছিলাম হচ্ছে কিভাবে পুশ মেথড কি করে, পুশ মেথড হচ্ছে লাস্ট থেকে ডিলিট করে দেয়, সরি লাস্ট এসে অ্যাড করে দেয়। পপ মেথড কি করে, লাস্ট থেকে ডিলিট করে দেয়। শিফট মেথড কি করে, লাস্ট একদম ফার্স্ট থেকে হচ্ছে ডিলিট করে দেয়। তাহলে আনশিফট মেথড কি করে, ফার্স্টে একটা জিনিস যুক্ত করে। তার মানে আনশিফট মেথড যদি আমরা দেই, তাহলে এখন যদি আমরা কি করব, আমরা যদি এখন মাই অ্যারে ডট শিফট ডট আনশিফট আনশিফট যদি ইউজ করি, তাহলে হচ্ছে ফার্স্ট নতুন একটা কিছু, ধরেন যে এসএসকিউ দিলাম আমি। তো যদি আমি এটা করি এবং তারপর যদি কনসোল ডট লক করি, দেখেন যে এখানে লেখার মধ্যে মাই অ্যারে দিই, তাহলে আমাদের এই মাই অ্যারেটাতে কি প্রিন্ট করে এটা করি। তার আগে এইটাকে আমরা কমেন্ট করে রাখি। ওকে, সো এটা যদি চেক করি, দেখবো যে সামনে এসএসকিউ চলে আসবে। কেন? কারণ শিফট যে মেথডটা রয়েছে, এই মেথডটা হচ্ছে আনশিফট যে মেথডটা, এই মেথডটা আসলে একদম শুরুতে নতুন জিনিস অ্যাড করে, এই তো এসএসকিউ সামনে চলে এসেছে। আশা করি বুঝতে পারছি। তো আজকে আমরা অ্যারে নিয়ে হালকা আলোচনা করলাম, দুইটা মেথড নিয়ে। অবজেক্ট নিয়ে আজকে আলোচনা করি নাই আমরা। আগামী দিন আমরা এই যে লাস্ট যে প্রোগ্রামটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম সেটা সলভ করব এবং অবশ্যই নতুন নতুন বিষয়গুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। আশা করি আজকে ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছি। এবং আপনাদের সকলের কাছে এই বিষয়টা ইনভাইট থাকবে যে আপনারা সবাই এই বিষয়গুলো অনেক বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই আসলে জিনিসটা বোঝা খুব সহজ, প্র্যাকটিস না করলে বোঝা সম্ভব না আসলে। তো আমরা নেক্সট দিন আজকে যেখানে শেষ করলাম একটা প্রবলেম, সেটা প্রবলেম সলভ নিয়ে শুরু করব এবং অ্যারে এবং অবজেক্ট নিয়ে অনেক আলোচনা করবো, ফাংশন নিয়ে অনেক আলোচনা করবো এবং দেন